ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা মেজদাদার কীর্তিকলাপ গল্পের বইখানি থেকে মেজদাদার পরোপকারের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন বুড়োর আগমন মেজদাদার বাড়িতে কিভাবে ঘটেছিল। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প পাঠ। বুড়োকে বাড়িতে স্থাপন করা যে খুব সহজ কাজ হবে না তা আমরা আগেই জানতাম। বড়রা সকলে বেঁকে বসল। বাবা বলল, অজ্ঞাত কুলশীলকে বাড়িতে ঠাঁই দেবার প্রশ্নই ওঠে না। মেজো কাকা বলল, চোর ডাকাত বা উগ্রপন্থী হবে, দাড়ি তো রয়েছে। ছোট পিসি বলল, ওর পোষা বাঁদরটা নাকি বৎসঙ্গে পড়ে বকে যাবে। বড় ঠাকুমা ছোট ঠাকুমা সর্বদাই আমাদের দিকে। ওরা বলল, এ বাড়িতে একটা 70 বছরের বুড়ো বিপদে পড়ে কটা দিন থাকবে, তা সব করছে দেখো না, দেখলেই বোঝা যায় ভালো মানুষের পো, না হয় একটু দাড়ি রেখে ফেলেছে। আমরা শেষদাকে আগেই বারণ করেছিলাম কিছু বলতে। শেষদার কথায় বাবার প্রেশার বাড়বে, তাতে ডাক্তার আসবে, বাড়িতে হট্টগোলের কারণ হবে, আর সব রাগ গিয়ে পড়বে বুড়োর ওপর। ওর কিছুতেই ঠাঁই জুটবে না। ঠাকুমাদের কথাতেও যখন বাবারা রাজি হলো না, তখন মেজদা বলল, কুছ পারওয়া নেই, আমি অমু আর পানু বুড়োকে নিয়ে বাড়ি ছেড়ে চললাম। ঢাকনাদের বাড়িতে থাকবো। আমি যা টিউশনি করব তাতে আমাদের 4 জনের দিব্যি চলে যাবে। সা 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 রে 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 রে। উত্তেজিত শেষদা এতক্ষণে মুখ খুলল। মেজদা বাধা দিল, না অমু, তা বলে তোমায় গলা সাধ্যে দেব না, আমার পড়া আছে। শেষদা সা সা রে রে করছে আর মেজদা বাধা দিচ্ছে। আমি মাঝখানে পড়ে বুঝিয়ে দিলাম, আহ মেজদা, শেষদা শাড়ির ব্যবসা করবে বলছে, শিখেছিল না সেবার। বুড়ো এতক্ষণ ওদিকটায় বসে নিজের মনে গুনগুন করছিল। হঠাৎ একটু উঠে জোরে চিৎকার করলো, আমি একটা চমচম খাবো রে। মেজদা তেড়ে উঠল। চুপ, এখন না, পরে। পানু, আমার সঙ্গে চল, বই খাতা নামাতে হবে। আমরা দিব্যি ভালো থাকবো মেজদা। আমার স্কাউটে আলু কাবলি তৈরির ট্রেনিং আছে, ট্রেনে আলু কাবলি বিক্রি করব। এ বাড়িতে কতগুলো যন্ত্রমানব থাকে, তাদের না আছে প্রাণ না আছে মন, মনসার মতন শুধু ফোঁস জানে। পা 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 সা 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 সা। মেজদা বলল, আবার? আমি বোঝালাম, পাষাণ। বুড়ো আবার হঠাৎ চেঁচিয়ে উঠল, আমি একটা চমচম খাবো রে। মেজদা তেড়ে উঠল, বলছি না, পরে। তাতে বুড়ো নিজের জায়গায় ফিরে গিয়ে হাত পা নেড়ে নিজের মনে কিসব গুনগুন করতে লাগলো। আমি একটু কাছে গিয়ে উবু হয়ে বসলাম। বুড়ো গা 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 করে গর্জন করে আমার দিকে তেড়ে এলো। আমি পিছিয়ে এলাম। ছোট পিসি আমার পাশেই বসেছিল। ও খুব ভালো গান বাজনা জানে, ক্লাসিক্যালের গলা কাঁপানো পর্যন্ত। দারুণ গাইছে বলল ছোট পিসি। আমি বললাম, গাইছে না হাতি চমচম খাবার জন্য গর্জন করছে। ছোট পিসি বলল, ওটা গর্জন নয়, গমক, তোরা বুঝিস না। আমি একটা চমচম খাবো রে, এই রেটা গানের কথা। ক্লাসিক্যাল গানে ওর বেশি কথা থাকে না, ওই নিয়েই 1 হপ্তাহ গাওয়া যায়। বুড়ো সাংঘাতিক মালকুশ গাইছে, শিখতে হবে ওর কাছে। আমাদের বই টই মালপত্র নামাতে দেখে বড়রা বুঝলো ব্যাপার অনেক দূর গড়াবে। মেজদার টিউশনির বাজার দারুণ ভালো। বাবা কাকারা নিজেদের ভেতর আলোচনা করে রাজি হয়ে গেল বুড়োকে থাকতে দিতে। বুড়োর থাকার ব্যবস্থা হলো দোতলার ছাদে ঠাকুরঘরের পাশে একটা ছোট ঘরে। ঘরটা ফাঁকাই ছিল, একটা তক্তপোষ সমেত। আমি বুড়োর কাছে গিয়ে বললাম, ও গদাধর বাবু, আপনার জায়গা রেডি, চলুন ওপরে চলুন। বুড়ো গান থামিয়ে একগাল হেসে বলল, চলো যাওয়া যাক। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আমার নাম গদাধর না তথাগত? মেজদা বলল, গদাধর, এখন চলুন তো। বৃদ্ধ বলল, বাঁচালে ভায়া, আজকাল আমার 3টে জিনিস একদম মনে থাকে না, নাম মনে থাকে না, মুখ মনে থাকে না, আর 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 মেজদা শেষ করে দিল, সেটাও মনে থাকে না?
ঘরেই ঢুকেই বুড়ো পটাং করে বাক্সটা খুলে ফেলে একটা কালী ঠাকুর আর একটা শ্রীকৃষ্ণের ছবি দুধারে টাঙিয়ে দিল দুটো হুকে। তারপর লাল পাঞ্জাবি আর ধুতি পরে নিয়ে কাপড় ছাড়া কাচার জন্য বাথরুমের খোঁজ করলো। বাক্সটা আলগাই রইল। বুড়ো বাথরুমে চলে যেতে আমরা বাক্সটা একটু নেড়েচেড়ে দেখলাম। ইন্টারেস্টিং জিনিস যদি একটাও থাকে। না ছুরি, না বোমা, পিস্তল, না এক পিস হাঁসের ডিমের সাইজের হিরে, না দুটো রোমহর্ষক বই। থাকবার মধ্যে ২-৪ পিস লাল গেরুয়া জামা কাপড়, একটা রুদ্রাক্ষের মালা, দুটো সংস্কৃত বই, কিছু মাদুলি আর ৫০ টাকা ৩৫ পয়সা। আমরা বুড়োর তৎকালীন দেখাশোনার ভার তুলে দিলাম ঠাকুমাদের ওপর। সন্ধেবেলা আমাদের ডেকে ঠাকুমারা জানালো গদাধরবাবু নিরামিষ খায়। তারপর একটু চাপার স্বরে যোগ দিল, আমরা লোক চিনি, এ নির্ঘাত সাবভ্রষ্ট যোগী পুরুষ কোনো মানসিক আঘাত পেয়ে সাময়িক স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওর খাবার ওই ওই ঘরেই পৌঁছে দেবার ব্যবস্থা করেছি। মেজদা সকালে সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বলল, দেখো না, উল্টো মানসিক শক দিয়ে ওর স্মৃতি আমরা ফিরিয়ে আনবই আনবো। আমি বললাম মেজদাকে, পরোপকার সেই সকাল থেকে চলছে মেজদা, আজকের মতন এখানে ইন্টারভাল দিয়ে আবার কাল চালু করলে ভালো হতো না? শেষদাও আমায় সাপোর্ট করলো। আমরা যে যার কাজে চলে গেলাম। একটা মানুষ যে এত অল্প সময়ে নিজেকে এত প্রতিষ্ঠিত করতে পারে তা আমরা আগে জানতাম না। সকালবেলা গদাধরবাবুর গান শুনে ছোট পিসি আবার মুগ্ধ হয়েছে। গদাধরবাবু বলেছে ওর পোষা বাদরটাকে এমন ভৈরবী শিখিয়ে দেবে যে সকলে তাক লেগে যাবে। গদাধরবাবু এমন সুন্দর সংস্কৃত স্তোত্রপাঠ করেছে যে বড় ঠাকুমা ছোট ঠাকুমা সন্দেহ করতে শুরু করেছে এ খোদ শঙ্করাচার্যের বংশধর না হয়ে যায় না। এরই মধ্যে বাবার মেজকার কুষ্টি দেখা হয়ে গেছে গদাধরবাবুর। এমন অতীত বলে দিয়েছে যে ওরা বিস্ময়ে হতবাক। বাবাকে বলেছে সামনের বছর লটারি পাবে। মেজকাকে নাকি তার চেয়েও ভালো কি সব বলেছে। কাজের লোকেদের মানে ময়না আর ভজহরিকে স্রেফ হাত দেখে কার বাড়িতে কটা ছাগল পর্যন্ত বলে দিয়েছে। গদাধরবাবু ভজহরিকে একটা মাদুলি দেবে বলেছে, যেটা অমাবস্যার রাতে গঙ্গা স্নান করে পড়লে আর ভূতে তাকে জ্বালাতন করার সাহস পাবে না। সব শুনে ভালো লাগলো যে আমাদের বাড়ির সকলে গদাধরবাবুকে গ্রহণ করেছে। কিন্তু একটু খটকা লাগলো। আচ্ছা, গদাধরবাবুর সব মনে আছে, শুধু নাম ঠিকানা ভুলে গেল? মেজদা বলল, এমনটা হতেই পারে, ব্রেনের ভেতর স্মৃতির একটা অংশ মুছে গেছে। তোদের কথাই ধর না কেন, খেতে ভুলিস না কিন্তু অঙ্ক ভুলে যাস। আমাদের এখন শক ট্রিটমেন্টের কথা ভাবতে হবে, জোরালো মানসিক শক, যাতে গদাধরবাবুর হারানো স্মৃতি ফিরে আসে। আমরা সকলে শকের কথা ভাবতে লাগলাম। মেজদা বলল, রাত্রির বেলা কাউকে ভূত সাজিয়ে ভয় দেখালে কেমন হয়? আমরা বললাম, চেষ্টা করা যেতে পারে, তবে বুড়োর ভূত প্রেত মন্তর টন্তরের সঙ্গে বেশ জানাশোনা আছে মনে হয়, ভূত দেখে শক পাবে কিনা বলা শক্ত। শেষদা উত্তেজিত না থাকলে একদম তোতলায় না, আর মাথায়ও প্রচুর আইডিয়া আসে। শেষদা বলল, আচ্ছা, মেজ পিসি এলে একটা ওয়াটারপ্রুফ পরে গদাধরবাবুর ঘরে একটু হামাগুড়ি দিতে বললে কেমন হয়? সিনটা একটু কল্পনা কর, ভোরের আলো ফুটি ফুটি, মেজ পিসি ওয়াটারপ্রুফ পরে গদাধরবাবুর ঘরে হামাগুড়ি দিচ্ছে। গদাধরবাবু পাশ ফিরে আর চোখে দেখবে ঘরের ভেতর একটা আস্ত জলহস্তি ঘুরে বেড়াচ্ছে। ব্যাস, একটা সাংঘাতিক শকে সব স্মৃতি টিতি ফিরে আসবে। মন্দ বলিসনি, কিন্তু মেজ পিসি রাজি হবে কি? আমার একটু শেষদার পেছনে লাগার ইচ্ছে হলো। আমি বললাম, তার চেয়ে শেষদাকে খেপিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি পাকা পেঁপে পেঁপে পাকা বলতে বল না। পপ 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 প করে এমন ভটভটি চালিয়ে দেবে যে ভটভটি চাপা পড়ার শোকে। শেষদা উত্তেজিত হলো। মাম্মা 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 মাম্মা। মেজদা বলল, আবার গান করে। না গো, গলা সাজছে না, আমায় মারবে বলছে। আমরা তিনজনেই একমত হলাম যে আরেকটু ভাবা দরকার, অত তাড়ার কিচ্ছু নেই। গদাধরবাবুর আগমনে বাড়ির সকলে খুশি হলো। একমাত্র খুশি হলো না মেজদার সব্যের বড় পৃষ্ঠপোষক ছোটকা। ছোটকা বলল, সামনে পরীক্ষা, পড়া নেই শোনা নেই, বাবু উপকারের শখ দেখিয়ে বেড়াচ্ছেন, শক ট্রিটমেন্ট করবেন।
চাল নেই চুলো নেই, কোথাকার একটা বাউন্ডুলে বুড়ো বসে বসে বুজরুকি মারছে। বেশি বাড়াবাড়ি করলে এক থাপ্পড়ে বদন বিগড়ে দেবো বাছাধনের। আমরা রাজনীতি করি, আমাদের সঙ্গে চালাকি নয়। সাধুর কথা যে এত তাড়াতাড়ি ছড়ায় তা আমাদের জানা ছিল না। মাত্র 3 দিনের ভেতর চারদিকে রাষ্ট্র হয়ে গেল যে আমাদের বাড়িতে এক সাংঘাতিক সাধু বাবা মানে যোগী পুরুষ কদিনের জন্য আশ্রয় নিয়েছেন। সাধুর আদত নিবাস হিমালয়। এভারেস্টের ইয়েতিদের কাছ থেকে উনি বিস্তর শেকড় বাকড় এনেছেন, যা খেলে সব রকমের অসুখ তো সারেই, মানুষের বয়সও নাকি কমে যায়। মাত্র 3 দিনে গদাধর নামটা যে গদাই বাবাতে পরিবর্তিত হবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। গদাই বাবার সম্পর্কে হাজার রকমের গল্প ভেসে বেড়াতে লাগলো হাটে বাজারে অলিতে গলিতে। গল্পগুলো কিছুটা এই রকম: গদাই বাবা নাকি সে সমুদ্র মন্থনের সময় থেকে বেঁচে আছেন। বাসুকি নাগের লেজের দিকে ধরেছিলেন তো, তাই ওর হাতে বাসুকির লেজের স্পষ্ট ছাপ এখনো রয়ে গেছে। গদাই বাবা রোজ রাতে ধ্যানে বসে শ্রীকৃষ্ণের সঙ্গে গল্প করেন। তখন ওর মাথার এত বড় জটা গজায় আর কপালের মাঝখানে তৃতীয় নয়ন দেখা দেয়। সেই চোখ দিয়ে গাড়ির হেডলাইটের হাজার গুণ জোরালো জ্যোতি বেরোয়। ওই আলো দিয়ে গদাই বাবা রাগের মাথায় কত লোককে যে ভস্ম করেছেন তার কোনো লেখাজোখা নেই। একবার আন্দামানের কাছে এক লাইট হাউসের সব কলকবজা গেল বিগড়ে। লাইট হাউসের লোকেরা এমন বিপদে গদাই বাবা ছবির সামনে স্তব স্তুতি করে তাকে সন্তুষ্ট করল। মাত্র 10 মিনিটের মাথায় হিমালয় থেকে আন্দামানের লাইট হাউসে হাজির হলেন গদাই বাবা। ঝাড়া 3 রাত ওই তৃতীয় নয়নের জ্যোতি দিয়ে জাহাজদের বাঁচালেন দুর্ঘটনার হাত থেকে। একদিন সকালবেলা বাজার গেছি ঘুম চোখে। মেজাজটা তখনও আড়মোড়া ভাঙছে, পুরোপুরি জেগে ওঠেনি। আলু কিনতে কিনতে শুনতে পেলাম একজন তার পাশের লোককে চুপি চুপি বলছে, আমি ভালো করে খোঁজ খবর নিয়ে এলাম, কথাটা সত্যি। গদাই বাবা ইচ্ছে করলেই বয়স কমিয়ে দিতে পারেন, তবে একটু খরচা করতে হয়। অন্য লোকটাও চাপা গলায় বলল, তাহলে আর কি, লেগে পড়ো এক্ষুনি। তোমার বয়স বেশি বলেই না ওরা তোমার সঙ্গে চন্দ্রভামিনীর বিয়ে দিতে রাজি হচ্ছে না। বাবার কৃপায় যদি 10টা বছর কমিয়ে ফেলতে পারো আর টাকাটা যদি অর্ধেক করে ফেলতে পারো তাহলেই কেল্লা ফতে। দাঁতগুলো বাঁধিয়ে নিলেই চলবে ক্ষণ। চন্দ্রভামিনীও তো নেহাত কচি খুকিটি নয়। আর খরচ একটু হয়তো হোক না। আরে বাবা, চন্দ্রভামিনী তো আর শুধু হাতে আসবে না। আমি ইচ্ছে করে একটু ঝুঁকে জিজ্ঞেস করলাম, গদাই বাবার নামের কি কথা হচ্ছে? দুটো লোকই কটমট করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর গর্জে উঠল, তোমার কি দরকার হে ছোকরা? আমি গম্ভীর মেজাজে নাকটাকে আকাশে তুলে বললাম, গদাই বাবা আমাদের বাড়িতে আছেন তো, তাই ওর নামে বাজে কথা রটছে কিনা দেখাটা আমার কাজ। লোক দুটো একসঙ্গে বলে উঠল, তুমি অবনীবাবুর ছেলে? আমি বললাম, আগে হ্যাঁ, একদম নিজের ছেলে। গদাই বাবা আমাদের বাড়িতেই আছেন। লোক দুটোর হঠাৎ একটা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিল। একটা গদগদ ভাব নিমেষে চলকে উঠল দুজনেরই শরীরে। তারপর টেকো লোকটা আচমকা বসে পড়ে আমার হাঁটু জড়িয়ে ধরল। আমি আরেকটু হলে ডিগবাজি খেতাম। কোনো ক্রমে টাল সামলালাম। লোকটা কাকুতি মিনতি করতে লাগলো, গদাই বাবার সঙ্গে একবার দেখা করিয়ে দিন স্যার, আপনার কেনা গোলাম হয়ে থাকবো, প্লিজ স্যার একবার। বুজরুকি আমি একদম পছন্দ করি না, ভণ্ডামি দু চক্ষে দেখতে পারি না। জিজ্ঞেস করলাম, আপনি গদাই বাবাকে দিয়ে বয়স কমাতে চান, এই তো? মাত্র 10টা বছর স্যার। তাহলে এই চন্দ্রভামিনীর সঙ্গে আপনার বিয়ে? আগে হ্যাঁ স্যার। লোকে বলে আমার উপস্থিত বুদ্ধি নাকি বেশ চটকদার। আমি লোকটাকে বললাম, আপনি কি জানেন যে গদাই বাবা বয়স শুধু কমাতেই পারেন, বাড়াতে পারেন না? আমি জানি লোকটা শোনেনি, তাও ঘাড় নাড়ল। আমি বলে চললাম, ঠিক এই রকম একটা ব্যাপার করতে গিয়ে পরশুদিন এক কেলেঙ্কারি করেছেন গদাই বাবা, সে খবর কি রাখেন? আমি খেয়াল করিনি যে 5 মিনিটে আমার চারপাশে অত ভিড় জমে গেছে। আমার প্রশ্নের উত্তরে একসঙ্গে 15টার মতন কি ছুটে এলো। একটু নাটকীয় করে বলে চললাম, লোকটার নাম আমি বলবো না।
ঠিক এই রকমই বিয়ের জন্য বয়স কমাতে এসেছিল মাঝরাতে, যখন আর কেউ থাকে না, শুধু আমরা থাকি। বাবা ছিলেন গভীর ধ্যানে, বিড়বিড় করে কথা বলছিলেন। মেজাজ বেশ তিরিক্ষি ছিল। লোকটা এক ধামা পেস্তা মেওয়া নিয়ে বাবার কোলের ওপর হুমড়ি খেয়ে পড়ল। বাবা অতর্কিতে চোট পেয়ে চক্ষু উন্মিলিত করলেন। কি তৃতীয় নয়ন? অনেকগুলো গলা ভেসে এলো। না, ওটা তখনও খাপে, কিন্তু দুই রক্তচক্ষুই যথেষ্ট। দুটো আগুনের ভাঁটা যেন খেলে বেড়াচ্ছে। বোঝা গেল বাবা ভীষণ রেগে গেছে আচমকা ধ্যান ভঙ্গে। তাও মুখে ঠান্ডা হাসি এনে বললেন, কি চাও বৎস? বাংলা বললেন? সাধুরা তো সাধারণত হিন্দি বলে থাকেন। বাবার চোখের দিকে তাকিয়ে তো ওদিকে বৎসর আত্মারাম খাঁচারাম হয়ে গেল, সব গুলিয়ে গেল। বাবাকে আর্জি জানিয়ে নত মস্তকে প্রণাম করল লোকটা। বাবা তথাস্তু বলে কমণ্ডল থেকে এক গণ্ডূষ জল ছিটিয়ে দিলেন লোকটার গায়ে। লোকটা একটা উল্লসিত পৈশাচিক চিৎকার করে লুটিয়ে পড়ল। বাবা প্রদীপ নিভিয়ে দিয়ে ধ্যানস্থ হলেন। তারপর তারপর আমি একটু সময় নিলাম, দেখলাম সকলের মুখে উত্তেজনা, আগ্রহ, উৎকণ্ঠা একসঙ্গে উপচে পড়ছে। আমি ইচ্ছে করেই বললাম, গলাটা শুকিয়ে গেছে, একটু চা পেলে হতো। সকাল থেকে পেটে কিছু না দিয়ে বাজে বকে চলেছি তো। নিমেষে 3 ভাঁড় চা, সিঙাড়া, জিলিপি এসে গেল। আমি চা খেলাম 1 ভাঁড় ঠিকই, তবে সিঙাড়া জিলিপি যারা এনেছিল তাদের নিরাশ করলাম না। একটু আড়মোড়া ভাঙতে ভাঙতে উদ্গ্রীব মুখগুলোর ওপর নজর বোলালাম। তারপর তারপরেই তো সাংঘাতিক কাণ্ডটা ঘটল। অন্ধকারের ভেতর 10 মিনিট সব চুপচাপ। তারপর একটা বাচ্চার কান্নার আওয়াজ। আলো জেলে দেখি লোকটা একটা 1.5 বছরের বাচ্চা হয়ে গেছে। হামাগুড়ি দিয়ে ঘরময় ঘুরে বেড়াচ্ছে, বিশাল সব জামা কাপড় পরে। আমরা লোকটার বাড়ি ছুটলাম। এক পাল বাড়ির লোক এসে পড়ল হৈ হৈ করতে করতে সেই মাঝরাত্রিরে। আমরা সকলে মিলে স্তব স্তুতি করে গদাই বাবার ধ্যান ভাঙালাম। বাবা সব শুনে বললেন, সর্বনাশ, বয়স কমানো যায় কিন্তু বাড়ানো তো আর সম্ভব না। ওকে আবার বড় হতে হবে আস্তে আস্তে। আমি জানি ততদিনে পাত্রী বুড়িয়ে যাবে, কিন্তু দোষটা ওর, আমার না। ও আমাকে 55 বছর বয়স কমিয়ে দিতে বলেছিল। আমার আর কিছু করার নেই। লোকটা অবাঙালি ছিল। সব শুনে আমাদের মনে হলো ও বচপন আর পচপনে গুলিয়ে ফেলেছিল। টেকো লোকটাকে আমি সাবধান করে দিলাম। লোকটা আমাকে ছেড়ে উদাস মুখে চিন্তা করতে করতে চলে গেল। কিন্তু আরো অন্তত 10 জন আমার ওপর ঝাঁপিয়ে পড়লো গদাই বাবার অ্যাপয়েন্টমেন্ট পাবার জন্য। আমি দেখলাম বেগতিক। এমনটা কিছুক্ষণ চললে আমি মারা পড়ব বাজারের ভেতর। আমার উপস্থিত বুদ্ধি আমায় বাঁচিয়ে দিল। আমার গলায় একটা মোটা কালো সুতোয় ফুটো পয়সা ঝোলানো আছে। ছেলেবেলায় কোমরে ছিল, বয়সের সঙ্গে ওটা কনুই হয়ে গলায় উঠেছে। আমি পয়সাটা জামার বোতামের ফাঁক দিয়ে বার করে হাতের মুঠোয় ধরে অল্প একটু দেখিয়ে বললাম, এটা দেখছেন তো, গদাই বাবার দেওয়া ডাইনোসরের মন্ত্রপুত কষের দাঁত। বেশি কাছে এলে এটা গায়ে ছুঁয়ে দেব। 3 দিনের মাথায় কলেরায় মৃত্যু অবধারিত। নিমেষে ভিড়টা পাতলা হয়ে গেল। আমি শুধু দেখলাম বৃদ্ধ আলুওলা হেসে গড়িয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার ভয় করছে না? সে হাসতে হাসতে বলল, ওটা তো ক বছর আগেও তোমার ঘুনশিতে ছিল। তা অবনীবাবুর বড়ালের মানে তোমার বড় দাদাকে বেশ কদিন বাজারে দেখছি না কেন? বড়দাই সাধারণত বাজার করে। হড়কে পড়ে গিয়ে পায়ে প্লাস্টার করে শুয়ে আছে গত 15 দিন। আমি আমার প্রাঞ্জল হিন্দিতে তাড়াতাড়ি জানালাম, বাড়কা লাড়কা হাড়কা গিয়া। আলুওয়ালার হাসিতে আমি একটু অপ্রস্তুত হলাম। লোকটা অবাঙালি হলেও বাংলায় আছে আমার চেয়ে বেশি দিন। সে বলল, বাপরে, তোমার হিন্দিতে আমি তো ভাড়কা গিয়া। মাত্র 7 দিনের ভেতর আমাদের বাড়ির চেহারাটাই পুরো পাল্টে গেল। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত লোক উপচে পড়তে লাগলো। প্রথমে শুধু বুড়ো বুড়ি আসতো, কিন্তু গদাই বাবার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে
কম বয়সীরাও আসতে শুরু করলো। তাদের অভিলাষ সাধু বাবাকে জানিয়ে প্রতিকার নিতে। সাধু সঙ্গে যা যা অঙ্গ, ধূপ, ধুনো, খোল, করতাল, কীর্তন, খঞ্জনি ছাড়াও আরো যত রকম আওয়াজ করার যন্ত্র আছে, মানে শাঁখ, উলু, মৃদঙ্গ, ভেঁপু, কাঁসর, কাঁসি, বাঁশি সব মিলিয়ে বাড়িটা কাশীর বিশ্বনাথের মন্দিরের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করলো। কচুরি, মালপো, প্যাঁড়া, হালুয়া খেয়ে খেয়ে অরুচি ধরে গেল। আমাদের বাড়িটা বড়, কিন্তু সকলেই উপলব্ধি করলো যে এমনটা বেশি দিন চললে আমরা সকলে ভিটে ছাড়া হব। বড় ঠাকুমা, ছোট ঠাকুমা অত্যন্ত প্রফুল্ল হয়ে উঠতে লাগলো দিনকে দিন, সাধু চিনে বার করার কৃতিত্বে। বাবা আর মেচকা কি করা উচিত সেটা ঠিক বুঝতে পারল না। একদিকে বাড়ি থেকে বিতাড়িত হবার ভয়, অন্যদিকে সাধুকে তাড়ানোর পাপের ভয়। ছোটকা গুম থেকে গুমতর হয়ে গুমতম ছাপিয়ে একবারে গুমোট মেরে গেল। সবচেয়ে মুশকিলে পড়ে গেল মেজদা নিজে। বাড়িতে সর্বদাই হুলুস্থুলো কাণ্ড চলছে। এক মুহূর্তে শান্তি নেই যে পড়াশোনা করে সামনে সিরিয়াস পরীক্ষা। কিন্তু নিজের জোটানো সাধুকে হঠাৎ তাড়াতেও পারে না, তাতে পরোপকারের ব্যাঘাত ঘটবে। ৮ দিনের দিন সকালে আমি, সেজদা আর ছর্দি গিয়ে মেজদাকে বললাম, মেজদা, ব্যাপারটা কিন্তু আর মজা স্টেজে থাকছে না, যা করার এখনই করতে হবে। সে তোমাকে শক ট্রিটমেন্টেই হোক আর ডান্ডা ট্রিটমেন্টেই হোক, বুড়ো যেভাবে মৌরিষি পাটটা কাটছে, তাতে কদিন বাদে ওর স্মৃতি ফিরে এলেও ও স্বীকার করবে না। এমন সুখের বাবাগিরি ও আর কোথায় পাবে? ঠাকুমারা তো ওকে এখানে রেখে দেবার কথাই ভাবছে। তাছাড়া আর কদিন বাদে শেষ ওষুধ প্রহারেণও ধনঞ্জয়ও প্রয়োগ করা চলবে না, তাতে পাড়ার লোকে তেড়ে আসবে। অনেক তর্ক বিতর্কের পর ঠিক হলো যে শক ট্রিটমেন্টের প্রথম ধাপটা ভূতের ভয় দেখানো দিয়েই হবে। কালো জোব্বা, জোব্বার ওপর সাদা খড়ি দিয়ে কঙ্কাল বানানো তেমন শক্ত কিছু না, কিন্তু কালো পোশাক কোথায় পাওয়া যাবে? একটা নয়, দুটো। ভূত আর ডেপুটি ভূত, সকলে ভাবতে লাগলাম। সেজদার মাথা ঠান্ডা থাকলে মাথায় অনেক ভালো ভালো আইডিয়া আসে। সেজদা বলল, যাত্রা দলের বিবেকের কালো পোশাকটা আইডিয়াল। আচ্ছা মেজদা, তোমার বন্ধু তপন দাদের তো যাত্রা থিয়েটারের ড্রেস ভাড়া দেওয়ার কারবার, ওর সঙ্গে একবার। মেজদা বলল, ঠিক বলেছিস, তপনকে আমার নাম করে ডেকে নিয়ে আয়, বলবি জরুরি দরকার। তপন দা তাড়াহুড়ো করে এসে পৌঁছে গেল মিনিট 15-র ভেতর। কিরে অজু, এত জলদি কিসের? দু একটা যাত্রার বিবেকের পোশাক নিতে পারবি কদিনের জন্য? কেন, তুইও আবার সাধু টাধু হচ্ছিস নাকি? হ্যাঁ, হাসলো তপন দা। নষ্ট করার মতো সময় নেই, চ্যাংরামি না করে সোজাসুজি উত্তর দে। বিবেক তো যাত্রায় আপাদমস্তক কালো জামা কাপড় পরে নাকি? আজকাল কিছু পরে না। সে কি রে, সে তো ভারী অসভ্যতা। আজকাল বিবেকই থাকে না, কে জামা কাপড় পরবে? বিবেক থাকে না মানে? মানে থাকে না, মানুষেরই নেই তো যাত্রার। একটা সিগারেট ছাড়। বাজে কথা রাখ, বিবেকের দুটো কালো ড্রেস দিতে পারবি? বিবেক কখনো একটার বেশি থাকে না। সে কি রে, যাত্রায় ভালো মন্দ কত চরিত্র থাকে, কিন্তু বিবেক একটাই। আজ্ঞে হ্যাঁ, অত লোকের ভেতর একজনেরই বিবেক থাকে। সেই সব যুদ্ধ যেতে তার মরা ছেলে বেঁচে ওঠে, তার বাড়ির তলায় মোহরের ঘোড়া পাওয়া যায়, তারপর ছাতে ঠাকুর ঘরে উঠে দেখে স্বয়ং শিব বসে বসে কলা খাচ্ছে। সে কথা থাক, আমি প্রয়োজন মতো দুটো কালো ড্রেস পাঠিয়ে দেবক্ষণ। তপনদা খুব রোগুড়ে ছেলে, খুব খানিকটা রঙ্গরসিকতা করে। গদাই বাবাকে বেশ খানিকক্ষণ ভেঙচে ড্রেস আর সাদা জল রং পাঠিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিল। বিকেল 4টের ভেতর ড্রেস এসে গেল। তপনদা কাজের ছেলে, কালো ড্রেস বলতে বিবেকের ড্রেস পাঠায়নি, একেবারে কঙ্কালের ড্রেস পাঠিয়ে দিয়েছে। তাতে কালোর ওপর সাদা দিয়ে কঙ্কালের হাত পা হাড় পাঁজরা আঁকা, এমনকি করটির মুখোশ পর্যন্ত লাগানো। ড্রেসগুলো দেখে সকলে খুশি হলো, একমাত্র ছর্দি ছাড়া। ছর্দি কালো কাপড়ের ওপর নিজের হাতে কঙ্কাল আঁকার অনেক প্ল্যান করেছিল। মেজদা ভূত আর আমি ডেপুটি ভূত। আজ রাতেই প্রথম ভূত দিয়ে শক ট্রিটমেন্ট হবে গদাই বাবার। দেখা যাক প্রথম ধাক্কায় স্মৃতি ফেরে কি না ফেরে। না ফিরলে মুশকিল, তখন আরো গভীর চিন্তা করতে হবে। সেজদা বিকেল থেকে গম্ভীর হয়ে গেছে। সেজদা একবার বলেছিল, ভূত দুটোর জায়গায় 3টে হলে তো আরো বেশি ভয় পাবে, কিন্তু মেজদা সরাসরি জানিয়ে দিয়েছে, তোমাকে আর যাই হোক ভূত সাজতে দেবে না।
তুমি একবার ভটভটি চালিয়ে দিলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। সেই ইস্তক সেজদা কথা বলেনি। বুড়ো মানে গদাই বাবা যে ঘরটায় আছে দোতলায়, তার পাশেই ঠাকুর ঘর আর সামনে ছাদ। ছাতের একটা পাশ ন্যাড়া, মানে পাঁচিল নেই, সেদিকে সকলের যাওয়া বারণ। ওদিকে একতলায় গোয়াল ঘরটর, তার উপরে কাজের লোকেদের ঘর। গদাই বাবার নিচের ঘরটাই ছোটকার। ছোটকার সন্ধে হলেই বেরিয়ে যায়, ফেরে অনেক রাতে। গদাই বাবার শক ট্রিটমেন্টের পরিকল্পনা অত্যন্ত সাদাসিধে আর ছোট। রাত 12টা বাজলেই বড় ভূত আর ডেপুটি ভূত ঢুকে পড়বে গদাই বাবার ঘরে। দোতলার আলোর মেন সুইচ থাকবে বন্ধ, মানে আশপাশের রাস্তার আলো, চাঁদ তারার আলো যেটুকু ঘরে ঢুকবে তাতেই ভূত দেখতে হবে। ভূতেদের বেশি দেখা গেলে ভয়ের বদলে সন্দেহ জাগে, এ কথা সকলেরই জানা। ভূত আর ডেপুটি ভূত এলোমেলো পায়চারি করবে ঘরের ভেতর, আর প্রয়োজনীয় খুটখাট আওয়াজ করবে যতক্ষণ না গদাই বাবা ধর্মড়িয়ে ওঠে। গদাই বাবার ঘুম ভাঙলেই বড় ভূত তার বুকে চড়ে গলা টিপে ধরে বারবার জিজ্ঞেস করবে, তুই কে, তোর নাম কি? আর ডেপুটি ভূত একটানা জিজ্ঞেস করে যাবে, কেন এসেছিস বল, কেন এসেছিস বল। ছোটকার ঘরে ছোটকা ফেরবার আগে আমি আর মেজদা বারবার ঘুরে ফিরে পুরো ব্যাপারটা ভালো মকশ করে নিলাম বহুবার। আমি মেজদাকে বললাম, মেজদা, খেয়াল রেখো, তুমি এক্সারসাইজ করো, তোমার গায়ে ভদ্রলোকের 3 গুণ জোর। গদাই বাবার গলা একদম জোরে টিপবে না, তাহলে আমাদের সত্যি ভূতের সঙ্গে রাত কাটাতে হবে। আমি মেজদা সেজদা ছদ্দি আমাদের ঘরে অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ ধরে। ভূত আর ডেপুটি ভূত সাজগোজ করে রেডি। সারা বাড়ি নিঝুম। বাবার ঘরের দেওয়াল ঘড়ির আওয়াজ বাড়ির সবখান থেকেই শোনা যায়। 12টা বাজার অপেক্ষা। জানলা দিয়ে অগ্রহায়ণ মাসের নির্মল আকাশের একফালি তৃতীয়ার চাঁদ উকি মারছে। 12টা বাজলেই সেজদা দোতলার মেন সুইচ নিভিয়ে দেবে, আর আমাদের যাত্রা হবে শুরু। অধীর অপেক্ষা। বড় ভূত থেকে থেকেই হাতঘড়ি দেখছে। সময়ের যেন বাত হয়েছে, কিছুতেই এগোতে পারছে না। 12টা বাজার মিনিট কয়েক আগেই লোডশেডিং হয়ে গেল। ভালোই হলো। ঢং ঢং করে 12টা ঘন্টা শুনেই আমরা 2 ভূতে ঘর থেকে বেরিয়ে গুঁড়ি মেরে এগিয়ে চললাম গদাই বাবার ঘরের দিকে। বড় ভূত জানলা দিয়ে হাত গলিয়ে ছিটকিনি খুলে ফেলল আওয়াজ না করে। আমরা 2 ভূতে নীরবে হাত তুলে ভজ গৌরাঙ্গ নাচতে নাচতে জানলা দিয়ে চলকে পড়া মৃদু চাঁদের আলোয় দেখলাম গদাই বাবা চিত হয়ে শুয়ে ভোঁস ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আমরা নাচের তাল লয় ভজ গৌরাঙ্গ সব বাড়িয়ে দিলাম যাতে গদাইবাবুর ঘুম ভাঙে। মনে হলো গদাইবাবুর টনক একটু নড়েছে। হঠাৎ আমার শিরদাঁড়ার ভেতর দিয়ে একটা ভীষণ ভয়ের স্রোত পা থেকে উঠে মাথায় পৌঁছালো। আমি স্পষ্ট অনুভব করলাম আমার পায়ের ওপর দিয়ে একটা ইঞ্চিখানেক মোটা সাপ সরসর করে পেরিয়ে যাচ্ছে। বর্ষাকাল হলে আমি ভয় পেতাম না। বর্ষাকালে কাদা মাঠে অনেক হেলে সাপ আমার পায়ের ওপর দিয়ে পেরিয়েছে, কিন্তু এটা অগ্রহায়ণ মাস, শীতের মাস। সাপটার গাটাও তেমন তেল চুকচুকে না, বেশ খড়খড়ে। এটা হেলে সাপ কিছুতেই না। ঘুমানোর সময় কি গদাই বাবা সত্যি গোগরো সাপ পাহারা রাখে? বিদ্যুতের মতন এতগুলো ভয়ের কথা মনে খেলে গেল। আমিও সাপ বলে চিৎকার করে এক লাফে তক্ত বসে উঠলাম শটান গদাই বাবার ভুঁড়ির ওপর। গদাই বাবা আর্তনাদ করে উঠল, বাবা ও ভূত! মেজদাও গোগরো বলে এক লাফে আমাদের ঘাড়ে। অন্ধকারে আমার মনে হলো তক্তপোষের ওপরেও যেন একটা সাপ। মুহূর্তে বিশাল ঝটাপটি লেগে গেল তক্তপোষের ওপর। ধস্তাধস্তি আর পরিত্রাহী চিৎকারে, বাবা গো ভূত, সাপ, ভূতে দাড়ি ছিঁড়ছে, বাঁচাও, উফ আফ, গেছি রে। গোকরোর পাঁচালি চলল কিছুক্ষণ। কে যে কোনটা চালাচ্ছে বোঝা ভার। তারপর হঠাৎই বড় ভূত ওই পোশাকেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও এক লাফে ভূতের পিছু নিলাম। গদাই বাবা কাছা খোলা অবস্থায় ভূত ভূত করতে করতে দৌড়লো আমাদের পেছনে পেছনে। গোগরোটা আচমকা আমার পা জড়িয়ে মারলো এক হ্যাঁচকা টান। আমি আঁচড়ে পড়তে পড়তে আলো আঁধারিতে দেখলাম গদাই বাবা ন্যাড়া ছাদের দিকে দৌড়ে যাচ্ছে তীর বেগে। আমার জ্ঞান ফিরল সকাল 10:30টায়। চোখ চেয়ে দেখলাম পাশে বসে গদাই বাবা 4 সিঙাড়া খাচ্ছে, গায়ে বিকট বিশ্রী গন্ধ। আমাদের ঘিরে বাড়ির সকলে, কিন্তু বাইরের কাউকে ঢুকতে দেয়নি ওরা। মেজদা প্রথমেই হুররে বলে জড়িয়ে ধরল। সেজদাও হু হু করতে করতে এরকম করে এগিয়ে এলো।
মেজদা বলল, আমাদের অপারেশন সাকসেসফুল। গদাই বাবার অনেকক্ষণ আগে জ্ঞান ফিরেছে, ওর পুরো স্মৃতি ফিরে এসেছে। তোকে শর্টে বলছি, তুই তো হোঁচট খেয়ে ভয়ের চোটে ভিড়মি গেলি। গদাই বাবা ন্যাড়া ছাদের ওপর দিয়ে সোজা ছুটে বেরিয়ে গেল, ওপর থেকে শটা নিচে পড়ল। গদাই বাবার ভাগ্য ভালো, খুব ভালো জায়গায় পড়েছে, না হলে এতক্ষণে ফটো হয়ে যেত। গদাই বাবা পড়েছে ডাঁই করা গোবরের ওপর, ডুবে গেছে গলা অবধি। 3 বার চান করানো হয়েছে, কিন্তু এখনো খাঁজে খাঁজে গোবর লুকিয়ে আছে, দুর্গন্ধে কাছে ঘেঁষা যাচ্ছে না। কিন্তু জানিস, ভূত, সাপ, দাড়ি ছেঁড়া, দোতলার থেকে ঠিকরে পড়া, গোবর খাওয়া, সব মিলিয়ে সাংঘাতিক শকে ওর সব মনে পড়ে গেছে। ওর নাম শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাড়ি কলকাতার ঢাকুরিয়ায়, বিরাট বিজনেসম্যান, 3 ছেলে। ফোন করে বলে দিয়েছেন এক্ষুনি গাড়ি পাঠাতে। নিজের কাণ্ড কারখানা দেখে উনি এত রেগে গেছেন যে প্রায় 1 কিলো হালুয়া খেয়ে ফেলেছেন। আমি গোটা 10 কচুরি জিলিপি খেয়ে সবে চাঙ্গা হচ্ছি, এমন সময় বাড়ির সামনে একটা ঢাউস গাড়ি থামার আওয়াজ হলো। নিমেষে শ্রীকৃষ্ণবাবুর 3 ছেলে উদয় হলো। 3জন 3 ধারা। একজন সাহেবের মতন সুটটুট পরা, আর একজন আল্ট্রা মডার্ন, জিন্স টিন্স। অন্যজন কবি কবি, পরনে ধুতি পাঞ্জাবি, দেখলেই ভয় করে, কবিতা শোনাতে চাইবে। 3 ছেলেই একসঙ্গে বলল, বাবা বাঁচালেন, 2.5 মাস আগে বাবা আমাদের সকলের ওপর রাগ করে ধুত তোর সংসারের নিকুচি করেছে বলে হরিদ্বার চলে গেল সন্ন্যাসী হতে। আমরা ভেবেছিলাম দিন 15 পরে ফিরবে, আগেও এমন 2-4 বার হয়েছে, কিন্তু কোথায় কি, আমরা কাগজে কাগজে পরের পর নিরুদ্দেশ কলামে ছবি শুদ্ধ বিজ্ঞাপন দিলাম, কাকুতি মিনতি করলাম ফেরার জন্য, সব বৃথা গেল। আপনারা ছবি দেখেননি? অবশ্য এখনকার চেহারার সঙ্গে মিল নেই। শুট পরা ছেলে একতারা খবরের কাগজ এগিয়ে দিল আমাদের দিকে। আমরা দেখলাম কোথায় ধুতি পাঞ্জাবি, কোথায় দাড়ি, শুট টাই পরা, দাড়ি কামানো গদাই বাবা। 3 ছেলেতে গলে পড়ল, আপনাদের উপকারের কি করে যে আমরা। শ্রীকৃষ্ণবাবু বললেন, যা মনে পড়ে তা সংক্ষেপে বলছি। হরিদ্বার পৌঁছলাম, জামা কাপড়, চেক বই আর ক্যাশ অনেক টাকা একটা অ্যাটাচিতে নিয়ে লিখে গেলাম গুরু খুঁজতে। অনেক গুরু ঘেঁটে শেষকালে একজনকে পছন্দ হলো, নাম হাতিম বাবা। শিষ্য শিষ্যা গিজগিজ করছে। হাতিম বাবা গত 7 বছর কিছু না খেয়ে বেঁচে আছেন মানব কল্যাণের জন্য। ওর আশ্রমে কাটালাম কদিন, ঘনিষ্ঠতা হলো, ওকে জানালাম সন্ন্যাসী হবার বাসনা। হাতিম বাবা আমার অ্যাটাচি খুলে দেখেছিলেন কিনা জানি না, কিন্তু আমায় খুব বেশি সময় দিতেন। একদিন শুধু আমরা দুজনে একটা বটগাছের তলায় বসে আছি, আমি ঘ্যান ঘ্যান করছি সন্ন্যাসী হওয়া শেখাতে। আমার কাছে আমার অ্যাটাচি, আর হাতিম বাবার কাছে ওর বাক্স। হাতিম বাবা আমার হাতে একটা গাজরের সাইজের লম্বা শেকড় দিয়ে বললেন, এটা খেয়ে ফেল, নতুন দুনিয়া দেখবি। আমি শেকড়টা চিবোতেই মাথায় ভীষণ চক্কর দিল। চোখ দুটো দিয়ে 3টে করে দেখতে লাগলাম, মনে হলো অজ্ঞান হয়ে যাব। ঘোরের ভেতর হাতিম বাবার কথা শুনতে পেলাম, তোর যেমন সংসারে ঘেন্না ধরে গেছে, আমারও তেমন সন্ন্যাসে ঘেন্না ধরেছে। আজ থেকে আমি গৃহী হতে চললাম, তুই সন্ন্যাসী হ। বলেই আমার অ্যাটাচিটা ছিনিয়ে নিয়ে চম্পট দিলেন। আমার ঘোর কাটল প্রায় ঘণ্টাখানেক পরে, দেখি আমার কোলে হাতিম বাবার বাক্স। তারপর আর কিছু মনে নেই। আজ দেখছি সেই বাক্সটা আমার সঙ্গে ঘুরছে। শ্রীকৃষ্ণবাবু চেক বই আনতে বলেছিলেন। স্যুট প্যান্টের কাছ থেকে চেক বই নিয়ে আমাদের 3 জনের জন্য একটা 10,000 টাকার চেক কেটে দিলেন মেজদার নামে। আমরা এত বড় উত্তেজনার চোটটা কোনো রকমে সামলালাম। সেই আমি প্রথম দেখলাম যে উত্তেজনা চরমে উঠলে শেষদার সব কথাই আটকে যায়। শেষদা নীরব দর্শক, কিন্তু ঠোঁট নড়ছে। অনেক ধন্যবাদ আর প্রত্যুপকারের প্রতিশ্রুতি দিয়ে শ্রীকৃষ্ণবাবু অ্যান্ড পার্টি বিদায় নিলেন। বাড়ির চৌহদ্দির বাইরে তখন সমবেত জনতা যথারীতি গদাই বাবার দর্শনের জন্য অপেক্ষা করছে। আমরা গদাই বাবাকে শেষ বিদায় জানিয়ে ফটক দিয়ে বাড়ির চৌহদ্দিতে ঢুকলাম।
মনটা একটু উদাস লাগছিল। লোকটা কটা দিন বাড়িটাকে জমিয়ে রেখেছিল। মেজদা আমায় বলল, সাপগুলো কোথা থেকে এলো আর গেলই বা কোথায় বলতো? তোর নিশ্চয়ই সাপের কথা মনে আছে। আমি বললাম, বাবা, মনে থাকবে না? গোগরোটাই তো আমার পায়ে যেন হ্যাঁচকা টানটা মারলো। কিন্তু জানিস, সাপগুলো আমরা অনেক খুঁজেও আর দেখতে পাইনি। ছোটকা এতক্ষণ বাড়ি ছিল না, আমাদের পিছু পিছু ঢুকলো। তারও পেছনে একটা লুঙ্গি গেঞ্জি পরা লোক। লোকটা বলল, মাত্র 25 টাকা দিলেন বাবু, দুটো হেলে আর একটা গোকরোর এক রাত্রিরের ভাড়া। ছোটকা ভেঙচে উঠল। গোখরো না হাতি? বুড়ো বীজ দাঁত ভাঙা ও তিনটেই হেলে। বেশি জেদাজিদি করলে সরস্বতী পুজোয় মেলায় স্টেজে বসে সাপ খেলানোর কথা ভুলে যেতে হবে। লোকটা নিজের মনে বিড়বিড় করতে করতে ফিরে গেল। ছোটকা আমাদের দিকে তাকালো। ভূতের পোশাকগুলো তপনকে তাড়াতাড়ি ফেরত দিতে বলবি। আমাদের অফিস থেকে কদিনের জন্য চেয়ে এনেছে। পোশাকগুলো ভীষণ দরকারি। ওগুলো দিয়ে হরেক রকমের ভয় দেখানো যায়, যখন যেমন প্রয়োজন। তারপর ভীষণ গম্ভীর গলায় মেজদাকে বলল, অজু, অনেক পরোপকার, নাটক, সার্কাস হয়েছে। এবার যা, গিয়ে পড়তে বস। সামনে পরীক্ষা। এবার তুই ঠিক আমায় ডোবাবি। একটু থেমে কি যেন ভেবে ছোটকা আবার বলল, শাহপোলাটাকে আর 2 টাকা বেশি দিলেই হতো। লোকটা কাজের আছে। কাল রাত কাটিয়েছে বুড়োর ঘরের পাশে। বুড়োটা জ্বালিয়ে খাচ্ছিল। বাঁচা গেছে, আপদ বিদেয় হয়েছে। আমাদের সঙ্গে চালাকি। শেষদা বলল, যাই করে থাকি তার জন্য আমায় অত বাহবা না দিলেও চলবে। গিয়ে পড়তে বসগা। বলল ছোটকা। আমি বুঝিয়ে দিলাম, শেষদা তোমাকে বাহবা দেয়নি গো, বলছে বাব্বা, বাঁচা গেল।